আমাদের পারস্পরিক সম্পর্কে প্রত্যাশা থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা পূরণ করতে যদি মনের আবেগ বিসর্জন দিতে হয়, তবে সে পথে এগোনোর আগে আরও একবার ভেবে দেখা দরকার, তাই না? আজ আপনাদের জন্য থাকলো এমনই এক অনন্য গল্প। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ শোনাব সাহিত্যিক মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প ভাই বোন অবলম্বনে আমাদের নতুন উপস্থাপনা, বয়সের ধর্ম। গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর একটি বিশেষ অনুরোধ, গল্প একান্তের বিভিন্ন নতুন গল্পের আপডেটের জন্য কমিউনিটি পোস্টে অবশ্যই চোখ রাখুন। পেয়ে যাবেন বেশ কিছু নতুন তথ্য। চলুন পাড়ি দিই গল্পের এক অনন্য জগতে। একটু অসময়ে সেদিন অপরাহ্নের দিকে প্রফেসর সেনের বাংলোর সামনে একখানি নতুন মোটর এসে দাঁড়াতেই উর্দিপরা সোফিয়ার নিজেই তাড়াতাড়ি তার স্থান থেকে নেমে এসে গাড়ির দরজা খুলে দিল। গাড়ির মালিক স্বয়ং প্রফেসর সুব্রত সেন অত্যন্ত উৎফুল্ল মুখে মোটর থেকে নামলেন। সোফিয়ার সেলাম করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার মুখের দিকে। সহাস্যে প্রফেসর সেন বললেন, মেয়েদের একটু ঘুরিয়ে আনতে হবে, তারপর তোমার ছুটি। মাথা নিচু করে সোফিয়ার সেলাম করে তার সম্মতি জানালো। প্রফেসরও অত্যধিক উল্লাসে একরকম ছুটতে ছুটতেই সামনের লন দিয়ে বাংলোর মধ্যে প্রবেশ করলেন। তখনও 4টে বাজেনি। অন্যান্য দিন 4:30 আন্দাজ প্রফেসর ভাড়াটে টাঙায় সাধারণত কলেজ থেকে বাড়ি ফেরেন। সঙ্গে থাকে তার অনূঢ়া ভগিনী তরুণী অলকা। সেও কলেজের ছাত্রী। দাদার সঙ্গে কলেজে যায় এবং ছুটির পর একসঙ্গেই বাড়ি ফেরে। কাশী শহরে ভেলুপুরা অঞ্চলে প্রফেসরের এই বাংলো। এখান থেকে নাগোয়া হিন্দু ইউনিভার্সিটির দূরত্ব প্রায় 3 মাইলের কাছাকাছি। কাজেই 2 বেলা এই ভাই বোন ভাড়াটে টাঙায় যাতায়াত করেন। কিন্তু কি একটা পরিবর্তনের জন্য এদিন অলকাদের ক্লাস বন্ধ থাকায় প্রফেসর একাই গিয়েছিলেন ভাড়াটে টাঙায়। কিন্তু ফিরে এলেন সদ্যকৃত একখানা আনকোরা নতুন বিলিতি মোটরে। পল্লীর যে অঞ্চলে প্রফেসরের এই বাংলোখানি, সেই স্থানটি জনবিরল, নিকটে কোনো বসতি নেই। কাজেই এই অভিনব ব্যাপারটি প্রতিবেশীদের দৃষ্টি আকৃষ্ট করল না। প্রফেসর গৃহিণী সুনন্দা নিশ্চিন্ত মনেই গৃহকার্যে ব্যস্ত ছিলেন। এইমাত্র ঘড়ির দিকে চেয়ে দেখেছেন 4টে বাজতে এখনো মিনিট 10 প্রায় বাকি। সুতরাং স্বামীর জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করবার এখনো সময় হয়নি। সংসারের যাবতীয় কাজ, এমনকি দুবেলার রান্নাবান্না জলখাবার পর্যন্ত সবই সুনন্দাকে সম্পন্ন করতে হয়। অবশ্যই এজন্য তাকে যে বাধ্য করা হয়েছে এই কথা বলা যায় না। সুনন্দাই বরং সাধ করে হাসি মুখে প্রসন্ন চিত্তে সংসারটিকে শৃঙ্খলার সঙ্গে চালাবার ভার নিজেই মাথায় করে নিয়েছেন। একটি ঠিকে ঝি দুবেলা এসে বাসন মাজা, কয়লা ভাঙা, কাপড় চোপড় কেচে দেওয়া, এমনই নির্দিষ্ট কতগুলি কাজ করে দিয়ে যায়। আর সব কাজ তিনি নিজেই একা হাতে করেন। এবং যখনই স্বামী রান্নার জন্য একজন পাচক কিংবা সর্বক্ষণের জন্য মাইনে করা বাঁধা চাকরের কথা তোলেন, সুনন্দা অমনি মুখখানা ভার করে প্রতিবাদের সুরে জিজ্ঞাসা করেন, তোমাদের ভাই বোনের সেবা পরিচর্যায় কোন অসুবিধে হচ্ছে বলতে পারো? প্রফেসর অপ্রস্তুতের মতো হয়ে বলেন, না না, সে কথা কি বলছি আমি। তোমার ব্যবস্থার এমন কোনো ফাঁক বা খুঁত কোথাও কখনো দেখেছি বলে তো মনে হয় না। যেন কলের মতো সব চালিয়ে যাও। সেই জন্যই তো তোমার কষ্ট লাঘবের জন্য লোক রাখবার কথাটা বলি। সুনন্দাও সঙ্গে সঙ্গে বলেন, তাহলে আর লোক রাখবার কথাটি বলো না কোনোদিন।
যেদিন দেখবে অসুবিধে হয়েছে, আমি আর পারছি নে, তখন যত ইচ্ছে হয় লোক রেখো। 3টি প্রাণী নিয়ে যে সংসার, আয়ও যেখানে ওজন করে মাপা, বাড়ির গিন্নি সেখানে কি করবে বলো তো? তোমরা তো ভাই বোনে সর্বক্ষণ বই নিয়েই থাকো, আমি কি নিয়ে থাকবো? বিদ্যে তেমন নেই যে বই পড়ি, আর বই পড়লেও এই সংসারের কাজ আবার গায়ে লাগে নাকি? ফের যদি লোক রাখবার কথা বলবে, তাহলে কিন্তু ঠিকে ঝিকেও সরিয়ে দেব, তা বলে রাখছি। এরপর প্রফেসর স্বামী আর কি বলবেন? সত্যই ভাই বোনে তারা যেরকম বেহিসিবি মানুষ, তাতে সুনন্দার মতো হিসিবি মেয়ের হাতে সংসার না থাকলে মাসিক 200 টাকা বাঁধা আয়ে পারতেন তিনি এমনই করে সচ্ছলভাবে সংসার চালাতে। নিজেই তো তিনি রীতিমতো খোশ মেজাজি, খোশ পোশাকি এবং ভোজন বিলাসী। বাইরে মেজাজ দেখাবার জন্য অহেতুকি ব্যয়ও যে কত, তার ঠিক ঠিকানা নেই। সবার উপর ভগিনী অলকা, তার কথা বলতে গেলে সেই সাবেক ছড়া মনে পড়ে যায়। রাজার ভগিনী প্যারি যা করেন তাই শোভা পায়। সত্যি তার বইয়ের খরচ, পড়ার খরচ, সাজ পোশাকের খরচ, বাবুয়ানির খরচ প্রভৃতির হিসেব নিলে চমকে উঠতে হয়। আর সুনন্দাকে আটঘাট বেঁধে ভাই বোনের মর্যাদা বজায় রেখে মুখ বুজিয়ে যেভাবে সব দিক মানিয়ে চলতে হয়, সে যেন একটা সাধনা। অতি বড় মানসিক দৃঢ়তা, সহনশীলতা আর সাংসারিক ব্যাপারে নিখুঁত অভিজ্ঞতা না থাকলে কোনো মেয়ের পক্ষেই অদ্ভুত প্রকৃতির এই 2টি মাত্র প্রাণীর মন জুগিয়ে সংসার চালানো সম্ভবই নয়। কলেজ থেকে বাংলোয় ফিরে এসেই অলকা গা ধুতে যায় বাথরুমে, আর প্রফেসর কলেজের পোশাক ছেড়ে হাত মুখ ধুয়ে সেই যে ড্রয়িং রুমে কেতাব নিয়ে বসেন, নৈশভোজের আগে আর ঘরের বাইরে বড় একটা বার হন না। ওদিকে বাথরুম থেকে বেরিয়ে বৈকালী শয্যায় সজ্জিতা হয়ে অলকাও এ ঘরে এসে বসলেই সুনন্দা 4 জলখাবার নিয়ে হাজির হন। খেতে খেতে ভাই বোনের মধ্যে যেসব আলোচনা চলে, সাধারণত তার বেশিরভাগই শিক্ষা এবং গ্রন্থ সম্পর্কিত। অলকা বিএ পড়েছে, কিন্তু তার কম্বিনেশনের বইগুলি ছাড়াও দাদার দৌলতে এরই মধ্যে এত সব বই পড়ে ফেলেছে, অনেক এমএ পাশ করা ছেলেও সেসব বই চোখেও দেখতে পায় না। প্রফেসরের ড্রয়িং রুমটির চারিদিকেও বড় বড় আলমারি, আর তাদের তাকগুলি নানা শ্রেণীর গ্রন্থে ভরা। এমন অনেক দুষ্প্রাপ্য গ্রন্থের সমাবেশও দেখা যায়, যাদের চাহিদার অন্ত নেই, কিন্তু সংগ্রহ করাই কঠিন ব্যাপার। এখানে জলযোগ সেরেই অলকা একাই বেরিয়ে পড়ে খানিকটা বেড়াবার উদ্দেশ্যে। প্রফেসরের এ শখ নেই, বই পড়ার চেয়ে কোনো বড় প্রলোভন তাকে আকৃষ্ট করতে পারে না। কিন্তু ভগিনীকে তিনি এ স্বাধীনতা দিয়েছেন তার রুচি এবং স্বাস্থ্যের দিকে চেয়ে। সুনন্দা অবশ্যই খিটখিট করতেন প্রথম প্রথম, এত বড় সমস্ত মেয়ের একলা পার্কে বেড়াতে যাওয়া তার পছন্দ নয় বলে। কিন্তু প্রফেসর হেসে বলতেন, তোমাদের দিন চলে গেছে সুনন্দা, এরা হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন মেয়ে, কলেজে পড়ছে, উচ্চ শিক্ষা পেয়েছে, নিজের মর্যাদার দামও বুঝেছে। এখনো যদি পুরুষ অভিভাবক বা দারোয়ান সঙ্গে করে এদের পথে বেরুতে হয়, তার চেয়ে বড় লজ্জা আর কিচ্ছু নেই। অলকাও হাসতে হাসতে কথার পিঠে বলে, বৌদি নিজের মতন সকলকে ভাবেন কিনা, তাই আমাকে একলা বেরুতে দেখতে ভয় পান। ওকে তো জানি, গঙ্গা স্নান করতে বা মন্দিরে যদি কোনোদিন যান, সঙ্গে পাহারাওয়ালা একজন থাকা চাই। সুনন্দার রক্ষণশীল নীতির বিরুদ্ধে ভাই বোনকে প্রায়ই এইভাবে ব্যঙ্গোক্তি করতে শোনা যায়। সুনন্দা অধিকাংশ সময়ই চুপ করে শুনে যান, আর যখন একান্তই অসৈরণ মনে হয়, ছোট কথায় মিঠে কড়া জবাব দেন, যেন জোঁকের মুখে নুন পড়ার মতো কাণ্ড হয়ে দাঁড়ায়। তখন কিন্তু ভাই বোনের অসংখ্য বই পড়া মগজ থেকে সে কথার ঠিকমতো জবাব বেরিয়ে আসে না।
পরস্পর তারা মুখ চাওয়াচাই করেই চুপ করে যান। একলা বেড়াতে যাবার কথায় সুনন্দা বলেন, দেশ স্বাধীন হলেও দেশের মানুষ সব তেমনই আছে। চোখের চামড়া কারুর বদলেছে বলে তো মনে হয় না। বোনকে নিয়ে দুবেলা কলেজে তো যাও, পথে কত লোকই নজরে পড়ে। তাদের চোখের পানে তাকিয়ে দেখেছ কোনোদিন? বেরোতে ইচ্ছে হয় তো নিজেই সঙ্গে করে নিয়ে বেরোও না, তাতে তো আর মহাভারত অশুদ্ধ হবে না। সুনন্দার সঙ্গে এইভাবেই মাঝে মাঝে বাদানুবাদ ছাড়া ক্ষুদ্র সংসারটির আর সব দিকেই শান্তি ছিল। অলোকাকে সুখী করবার জন্য প্রফেসর সেনের প্রচেষ্টা যে সময়ে সময়ে তার অবস্থা এবং সামর্থ্যকেও অতিক্রম করে থাকে, এ দিনের ঘটনাটাই তার একটা বিস্ময়কর নিদর্শন। অসময়ে স্বামীর ব্যগ্র কণ্ঠের ঘন ঘন আহ্বানে সুনন্দা হাতের কাজ ফেলে বারান্দায় ছুটে এলেন। প্রফেসর সেন তখন উপরে উঠে বারবার ডাকছিলেন, অলোকা, অলোকা। সুনন্দা তাড়াতাড়ি সামনে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অমন করে ডাকছ যে ঠাকুরজিকে? প্রফেসর সেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কোথায় সে? সুনন্দাকে আর উত্তর দিতে হলো না। বাথরুমে গা ধুতে ধুতে অলোকা তখন কলের জলের তালে তালে গান ধরেছে। সুর মৃদু হলেও গানের শব্দগুলি স্পষ্ট শোনা যায়। নীরবে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপর সহাস্যে প্রফেসর সেন বললেন, হো হো, আচ্ছা আচ্ছা, ওই ঘরে চলো, সব বলছি। ড্রয়িং রুমে আরাম কেদারায় প্রফেসর বসলেন। সুনন্দাও হেঁট হয়ে সামনে বসে তার জুতার ফিতা খুলতে লাগলেন। দুবেলায় প্রফেসরের বেরুবার এবং ফিরবার সময় এই কাজটি সুনন্দা বরাবরই সানন্দে করে এবং এটি তার নিত্যকার অভ্যাস। খোলা জুতো বাইরে রাখবার জন্য সুনন্দা সোজা হয়ে দাঁড়াতেই প্রফেসর বললেন, মুখখানা বাড়িয়ে একবার গেটের সামনেটায় চেয়ে দেখো না। ঘরের সামনেই ঝুল বারান্দা। সেখানে দাঁড়ালে বাইরের দরজার সামনের রাস্তার খানিকটা দেখা যায়। স্বামীর এ কথা শুনে মনে কৌতূহলের উদ্রেক হওয়া স্বাভাবিক। সুনন্দা ঝুল বারান্দাতে দাঁড়াতেই দেখতে পেলেন গেটের সামনেই একখানা নতুন মোটর দাঁড়িয়ে রয়েছে, আর উর্দি পরা সোফেয়ার পালকের একটা ঝাড়ন দিয়ে গাড়ির গায়ের ধুলা ঝাড়ছে। মোটরখানা দেখেই এবং সেই সঙ্গে স্বামীর অস্বাভাবিক আনন্দ আর প্রসন্ন মুখের প্রশ্ন থেকেই সুনন্দার বুকটা ছাঁদ করে উঠল। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে স্বামীর দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার শুনি? ওটা সত্যিই কেনা হলো নাকি? প্রফেসর সেন অদ্ভুত দৃষ্টিতে পত্নীর দিকে চেয়ে হাসলেন মাত্র। সে হাসির অর্থ সুনন্দার অপরিচিত নয়। ব্যাপারটি তিনি সবই বুঝলেন। তাই স্বামীর দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এই জন্যই তাড়াহুড়ো করে সকাল সকাল বেরুনো হয়েছিল, আর ফেরাও হয়েছে অন্য দিনের চেয়ে অনেক আগে। ও, কলেজ কামাই করে এই সওদা নিয়েই বাড়ি ফেরা হচ্ছে, তাই আহ্লাদে আটখানা হয়ে বোনকে ডাকা হচ্ছে। প্রফেসর সেন মুখখানা সহসা ম্লান করে বললেন, সওদার কথা শুনেই তুমি যে চটবে এটা আমি জানতুম, আর সত্যিই চটবার কথা। আমার মতো 200 টাকা মাইনের এক প্রফেসরের পক্ষে একখানা মোটর কেনা ধারে হাতি কেনার মতনই লজ্জাপ্রদ ব্যাপার। কিন্তু তুমিও তো জানো সুনন্দা, এই বাংলোখানা যেদিন ভাড়া করি গ্যারেজ দেখেই অলোকা বলেছিল, যদি আমাদের একখানা গাড়ি থাকতো তাহলে আর গ্যারেজের জন্য ভাবতে হতো না। আগে যারা এই বাংলোয় থাকতেন তাদের নিশ্চয়ই গাড়ি ছিল। অলোকার সেই দিনের সেই কথাগুলো আমি ভুলতে পারিনি। অলোকার বড় স্বাদ ওর একখানা গাড়ি হয়, নিজের গাড়িতে করে ও কলেজে যায়, 5টা ফাংশনে মেশে। তাই স্বামীর কথায় বাধা দিয়ে সুনন্দা বললেন,
স্বাদ অনেকের মনে অনেক কিছুই হয়, তা বলে অবস্থায় না কুলোলেও সে স্বাদ মেটাবার জন্য অসাধ্য সাধন যারা করতে চায় তাদের বুদ্ধির কেউ প্রশংসা করে না। তোমার কথাই ধরো, এই সেদিন এক রাশ দামি বই কেনা হলো আলমারির তাকগুলো ভরাবার জন্য। তার দেনা শোধ করতে 1 বছর লাগবে। এর ওপর দুম করে একেবারে মোটা দেনা ঘাড়ে চাপালে, কিন্তু এরপরে কি করে সামলাবে তা ভেবেছ? তেমনি ম্লান মুখে প্রফেসর সেন বললেন, আমি বুঝতে পারছি সুনন্দা, তুমি কিছুই অন্যায় বলনি, কিন্তু আমিও তোমাকে বলেছি, অলকার হাসি খুশি মুখখানার কথা ভাবলে আমি সব ভুলে যাই। জানো, আমি সারা পথ ভাবতে ভাবতে এসেছি গাড়িখানা দেখে অলকার মুখখানা আহ্লাদে কিরকম ভরে উঠবে। কতক্ষণে সেটা দেখতে পাবো। এখন তোমাকেও একটা অনুরোধ করছি আমি সুনন্দা, তুমি যেন এই গাড়ি কেনা নিয়ে ওর সামনে কোনো অপ্রিয় কিছু বলো না, তাহলে কিন্তু সব আনন্দ আমাদের। সুনন্দা তখন সহানুভূতির সুরেই তাড়াতাড়ি বলে উঠল, তুমি আমাকে ভুল বুঝো না। অলকা আমার বোন না হলেও আমি তাকে নিজের বোনের চেয়েও কম ভালোবাসি না। আর যদিও আমি বাড়াবাড়ি ভালোবাসা দেখাই না, তা হলেও তুমি জেনো ওর প্রতি আমার ভালোবাসাও তোমার চেয়ে কম কিছু নয়। ঠিক এই সময়েই কাপড় চোপড় পরে প্রসাধন সেরে বেড়াতে যাবার মতো চক্ষু চমৎকারী সাজে সজ্জিতা হয়ে অলকা ড্রয়িং রুমে ঢুকে দাদাকে দেখেই চমকে উঠল। পরক্ষণে বিস্ময়ের সুরে বললে, দাদা, এরই মধ্যে এসে গেছ? বৌদি, তুমি তো আমাকে কিছু বলনি। এসে অবধি তো আমাকে ডাকছেন, তুমি গানে মগ্ন ছিলে ভাই, তাই ওর ডাক শুনতে পাওনি। মুখের এক বিচিত্র ভঙ্গি করে অলকা বলল, তুমি যেন কি বৌদি, আমাকে তো ডেকে দিতে পারতে। বাথরুমে ঢুকলেই আমার গান আমাকে পেয়ে বসে, সে তো তোমরা জানো। তা এসেই ডাকছিলে কেন দাদা? আর আজ যে 8 ঘন্টা আগেই তুমি ফিরলে। প্রফেসর সেন ভগিনীর মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে তার কথাগুলি শুনছিলেন আর মনে মনে কৌতুক বোধ করছিলেন। তার কথা শেষ হতেই হঠাৎ একটু গম্ভীর হয়ে বললেন, ওই বারান্দায় গিয়ে দেখো তো, দরজার সামনে কি একটা দাঁড়িয়ে আছে। অলকা একটু আশ্চর্য হয়েই দাদার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বুঝতে পারলে না। তারপরই বৌদির দিকে দেখল। চোখাচোখি হতেই তিনি বললেন, দেখোই না বারান্দায় গিয়ে। অলকা বুঝল একটা কিছু হয়েছে, এবং দাদা বৌদি দুজনেরই মুখে একই ধরনের কথা শুনে চমকে উঠবার একটা কারণও আছে। ওই যে কথায় বলে, চোরের মন পুঁইয়া দাঁড়ে। যাই হোক, মনের থমথমে ভাবটি নিয়ে সে অগত্যাই ঝুল বারান্দায় গিয়ে সামনের দিকে একটু ঝুঁকতেই দরজার সামনে দাঁড়ানো বস্তুটি তার নজরে পড়ল, এবং সঙ্গে সঙ্গেই মুখ চোখ বিস্ফারিত করে ঘরের দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, মোটর গাড়ি, আনকোরা নতুন যে। কার গাড়ি দাদা? ভিতর থেকে সুনন্দা সহজ কণ্ঠেই জানালেন, তোমাকে প্রেজেন্ট করবার জন্য তোমার দাদা কিনে এনেছেন, এই জন্যই তোমাকে ডাকছিলেন। সুনন্দার মুখে একথা শুনে অলকার মুখের ওপর পরমোল্লাসের যে অপূর্ব আলো পড়ল, চোখে ঠোঁটে যে বিচিত্র হাসির রেখা ফুটে উঠল, প্রফেসর সেনের দর্শনেচ্ছু চিত্ত তাতেই ভরে গেল। ভগিনীর মুখে এই পরমানন্দের ভাবটুকু দেখবার প্রত্যাশাতেই তিনি এত উদ্গ্রীবভাবে প্রতীক্ষা করছিলেন। অলকার মুখের সেই বিচিত্র ভাবটি এরপর কথায় মূর্ত হল। উচ্ছ্বসিত উল্লাসে করতালি দিয়ে সে বলে উঠল, সত্যি আমাদের গাড়ি? কিন্তু তুমি যে কিছু বলছো না দাদা, আমার জন্য তুমি গাড়ি কিনেছ? আমাদের গাড়ি হলো দাদা? আনন্দে দাদার গলাও ধরে এলো, চোখ দুটিও বাষ্পাচ্ছন্ন হয়ে উঠল।
এমন আনন্দ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিশেষভাবে সাফল্য লাভের সংবাদেও বুঝি পাননি প্রফেসর। গাঢ় স্বরে এখন তাকে বলতে হলো, হ্যাঁ বোন, তোমার জন্যই এই গাড়ি কিনেছি। আজ তুমি এই গাড়িতে চড়েই বেরিয়ে এসো। এই জন্যেই কোম্পানির ওই সোফিয়ারকে 7 দিনের জন্য লোন নিয়েছি। এরই মধ্যে একজন ড্রাইভার খুঁজে নেব। আনন্দে বিভোর হয়ে অলকা নিজের অজ্ঞাতেই যেন ঘরের মধ্যে এসে দাঁড়াল। মুখের কথা তার আনন্দের প্রাচুর্যে বদ্ধ হয়ে গেছে। দাদার মুখের দিকে বিহ্বলভাবে তাকিয়ে রইল শুধু। দাদাও তখন নিজের বিহ্বল ভাব সবলে কাটিয়ে গলায় জোর দিয়ে বললেন, কি ভাবছ? যাও, বেরিয়ে এসো। সোফিয়ারকে বলা আছে সমস্ত শহরটা ঘুরে এসো তুমি। অলকার মুখে এবার কথা ফুটল এবং তেমনি উচ্ছ্বসিত উল্লাসে ছুটে গিয়ে সুনন্দাকে 2 হাতে জড়িয়ে ধরে বললে, বৌদি ভাই, তুমিও চলো। পরক্ষণে কি ভেবে দাদার দিকে ফিরে তেমনি আগ্রহের সুরে বললে, না না, শুধু আমরা কেন, তুমিও চলো না দাদা, 3 জনেই আমরা ঘুরে আসি। দাদার আগেই বৌদি বললেন, গাড়ি যখন হয়েছে বেড়াবো বই কি, সে তো আর পালাচ্ছে না। তবে আজ তুমি একলাই বেরিয়ে এসো, পারো তো তোমার দাদাকে বরং নিয়ে যাও। বিপন্নের মতো মুখভঙ্গি করে দাদা অলকার বলার আগেই বলে উঠলেন, তুমি তো জানো অলকা, এই ঘরে এসে বসলে আর আমার উঠবার এখতিয়ার হয় না। আমি তো গাড়ি চড়েই এসেছি, এখন তুমিই বেরিয়ে এসো। অলকার আর বিলম্ব সইছিল না, এরপর আর কিছু বলবারও নেই। কাজেই নীরবে একরকম ছুটতে ছুটতেই সে ঘর থেকে বেরিয়ে গেল। প্রফেসর সেন স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, সত্যি আনন্দে বুকখানা আমার ভরে গেল সুনন্দা। কুইন্স পার্কের সামনে এসে গাড়ি দাঁড়ালো। অলকা সোফিয়ারকে গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করতে বলে পার্কের মধ্যে প্রবেশ করল। দিকে দিকে নানা শ্রেণীর লোক ঘুরে বেড়াচ্ছে। স্থানে স্থানে মজলিসও বসেছে, কত আলোচনাই চলছে। অলকার কিন্তু কোনো দিকে লক্ষ্য নেই। পার্কের শেষের দিকে ঝিলটি যেখানে ঘুরে কতগুলো গাছের পাশ দিয়ে এঁকে বেঁকে গেছে, সেই নির্জন স্থানটির দিকে হনহন করে হেঁটে চলেছে সে। এদিকে লোকজন বড় আসে না, বসবার কোনো বেঞ্চিও নেই। রাজ্যের যত পাখি এসে গাছগুলিতে আশ্রয় নিয়ে অনর্গল কুজনে নির্জন স্থানটিকে একেবারে মুখরিত করে তুলেছে। কিন্তু অসংখ্য পাখির কলরবের ভেতর থেকে ভেসে উঠছে ক্ল্যারিওনেটের শ্রুতি মধুর সুর। গাছের তলায় ঢিপির উপর বসে নিবিষ্ট মনে বাঁশি বাজাচ্ছে 25-26 বছরের এক প্রিয় দর্শন তরুণ। লম্বা ছিপছিপে চেহারা, মাথার চুলগুলি ব্রাশ দিয়ে পেছন দিকে উল্টানো। বেশভূষার বিশেষ পরিপাট্য নেই, গায়ে একটা আড়ময়লা পাঞ্জাবি, পরনের কাপড়খানা পাতলা এবং এমন কায়দা করে লম্বা কোঁচাটা পেছন দিকে উল্টে পড়েছে যে পায়ের দিকের কাপড় ঠিক পাজামার মতো দেখাচ্ছে। হাতে একটা রিস্ট ওয়াচ। ছেলেটির গায়ের রং ময়লা হলেও প্রাঞ্জল, চোখে লাগে, টিকালো নাক। চেহারার দিক দিয়ে সবচেয়ে বৈশিষ্ট্য তার বড় বড় ভাবালু 2টি চোখ। এরকম চোখ এই বয়সের 1000 ছেলের মধ্যেও সচরাচর দেখা যায় কিনা সন্দেহ। এই চোখের সৌন্দর্যেই এই পরেশ ছেলেটি অলকার মতো রুচিশীলা, প্রগলভা, বাকপটীয়সী দুঃসাহসিক ছাত্রীকে এমনই আকৃষ্ট করতে সমর্থ হয়েছে যে কলেজের পর বাড়ি ফিরেই তার সমস্ত মনটি উসখুস করতে থাকে কতক্ষণে সে পার্কের সেই নির্জন স্থানটিতে এসে 1-2 ঘণ্টা সময় এর সংস্পর্শে কাটিয়ে যাবে। এদের দুজনের সম্প্রীতির ইতিহাসটিও রহস্যময় এবং অত্যন্ত গোপনীয়।
কলেজের কোনো উৎসবে অলকার উপরে 3খানি রবীন্দ্রসঙ্গীতের ভার থাকে। এই সম্বন্ধে তার খ্যাতিও প্রচুর। কিন্তু সেদিনের উৎসবে গানের সঙ্গে যার ক্ল্যারিওনেট বাঁশি বাজাবার কথা ছিল, তার অনুপস্থিতিতে একটা উদ্বেগের সৃষ্টি হয়। এবং ঠিক সেই সময়ে এই পরেশ নামের ছেলেটিকে নিয়ে কলেজের এক অধ্যাপক অনুষ্ঠানকারীদের সামনে এসে জানালেন যে একে দিয়েই কাজ চালিয়ে নেওয়া হোক। খাসা বাঁশি বাজাতে পারে ছেলেটি। অলকা তখন মঞ্চে অবতীর্ণ হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন তার বিবেচনা করার আর সময় ছিল না। সুতরাং অলকা মঞ্চে গিয়ে গান আরম্ভ করলে। তার আশঙ্কা হচ্ছিল হয়তো বাঁশির জন্য সব বিগড়ে যাবে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই বুঝতে পারল সে বাঁশির সুর যেন আগে থেকেই তৈরি হয়ে তার কণ্ঠের গানকে টেনে নিয়ে চলেছে। গানগুলি সেদিন আশ্চর্যভাবে উতরে গেল। আর অলকাই বুঝল যে এই সাফল্যের মূলে বাঁশিওয়ালার কৃতিত্ব কম নয়। ফিরে এসে ধন্যবাদ দিতে গিয়েই ছেলেটির চোখের দৃষ্টির সঙ্গে অলকার চোখের দৃষ্টি যেন জড়িয়ে গেল। অলকার মনে হলো যে এই অপরিচিত ছেলেটির দুটি চোখ চুম্বকের মতো ক্রমাগতই যেন তাকে তারই দিকে আকর্ষণ করছে। সেই স্মরণীয় ক্ষণটি দুই তরুণ তরুণীর মনের মধ্যে এমনই এক প্রীতিবন্ধন দৃঢ় করে দিল যে প্রায় 3টি মাস ধরেও তীরগ্রন্থি অব্যাহতই আছে। পার্কের এই স্থানটি হয়েছে তাদের মিলনপীঠ। পরেশ প্রতিদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে এসেই এখানে অলকার প্রতীক্ষায় বসে বসে বাঁশি বাজায়। আর অলকা বাগানে ঢুকেই উৎকর্ণ হয়ে শুনতে পায় নানা পরিবেশের মধ্যেও তার আকর্ষণকারী সুর। এই কমাসে অলকাও তার পাশে বসে তারই শিক্ষার বাঁশি বাজানো বিদ্যাটি আয়ত্ত করে ফেলেছে। এমনকি সে স্থির করে রেখেছে দাদাকে বলে ঠিক এমনই একটা ক্ল্যারিওনেট কিনে ফেলবে। তারপর দুজনেই পাশাপাশি বসে একই সঙ্গে সুরের ইন্দ্রজাল রচনা করবে। কিন্তু দাদাকে বইয়ের কথা বলা যত সহজ, বাঁশির ব্যাপারটা ঠিক সেরকম নয় বলেই এ পর্যন্ত তার সে স্বাদ অপূর্ণ আছে। তার আশঙ্কা পাছে তার এই গোপন প্রেমের কথা এই সূত্রে জানাজানি হয়ে পড়ে। এই জন্যেই বাড়িতে দাদার মুখে হঠাৎ, দেখো তো দরজার সামনে কি দাঁড়িয়ে রয়েছে, এটা শুনেই সে চমকে উঠেছিল আজ বিকেলে। কারণ অমনি ছাদ করে পরেশের কথাটাই জেগে উঠেছিল মনে। সেই এসেছে নাকি? অলকাকে দেখেই বাঁশি বন্ধ করে গম্ভীর মুখে পরেশ বলল, আজও 4টে থেকে তোমার আশায় বসে আছি। অলকা আস্তে আস্তে পরেশের পাশেই তার বসবার স্থানটি ঠিক করে নিয়ে বলে উঠল, কেন, 1000 বার তো তোমাকে বলেছি পরেশ, কলেজের ছুটি হলেই এখানে আসবার জন্য আমার মনটা উসখুস করতে থাকে। কিন্তু বাড়িতে ফিরে দাদার কাছে কিছুক্ষণ না বসে আমার আসবার জো নেই। তুমি জানো না দাদা আমাকে কি ভালোই বাসেন। কথাটা শুনে মুখখানা অভিমানে ভার করে পরেশ বললে, দাদা ছাড়া তোমার মুখে তো আর কোনো কথাই নেই। দাদা যেন আর কারুর হয়ই না। সত্যি আমার মতন দাদা কারুর হয় না। জানো তুমি, আমার ইচ্ছাটুকুও দাদা বুঝতে পারেন। গাড়ির আমার বড় স্বাদ ছিল, নিজের গাড়িতে কলেজ যাব, বেরিয়ে বেড়াবো, এমনই কত ইচ্ছা হতো। শুনে তুমি অবাক হয়ে যাবে, দাদা আমার সে স্বাদ আজ পূর্ণ করে দিয়েছে। আমার জন্য একখানা আনকোরা নতুন মোটর গাড়ি আজ কিনে এনেছেন। বিস্ময়ের সুরে পরেশ জিজ্ঞাসা করল, তোমার জন্যে দাদা মোটর কিনেছেন? সত্যি? অলকা এক গাল হেসে উত্তর দিল, সেই গাড়ি চড়েই আজ এসেছি, সেই জন্যই তো তোমাকে ডাকতে এসেছি। চলো
আমরা দুজনে আজ সারা শহরটা পাড়ি দিয়ে বেড়াই। এরপর আর এখানে কথা জমল না। অলকা জোর করে পরেশের হাত ধরে তুলল। পরেশও আপত্তি করল না। সহজে লোকের চোখে না পড়ে এমনই ভাবে পার্কের কিনারার দিকের রেলিংয়ের পাশ দিয়ে তারা বাগানের ফটকের দিকে চলল। গাড়ি ছুটল সিক্রোলের দিকে। গাড়িতে বসে পরেশ বলল, বলবো একটা কথা। পরেশের চোখের দিকে আকৃষ্ট দুটি চোখ রেখে অলকা বললে, সংকোচ করবার মতো তো কিছু দেখছি নে, বলেই ফেলো কথাটা। একটু থেমে মনে মনে একটু ভেবে পরেশ বললে, তোমার দাদা যখন অন্তর্যামী, তোমার সব ইচ্ছা বুঝতে পারেন, তাহলে গাড়ি ছাড়া আর কোনো ইচ্ছা কি তোমার মনে উঠতে পারে না? কথাটার অর্থ বুঝতে অলকার বাধল না। পরেশের হাতখানা তার হাতেই ছিল। সেই হাতে একটু জোর করে চাপ দিয়ে সে বলল, তুমি যে ইচ্ছার কথা বলছো পরেশ, সত্যিই দাদার সামনে আমার মনে ওঠেনি, আমি উঠতেই দিইনি। পরেশ বিস্ময়ের সুরে বললে, সে কি, তুমি যে অবাক করে দিলে! আমি যে কিছুই বুঝতে পারছি না অলকা। অলকা একটু গম্ভীর হয়ে বলল, আমার কথা তো দুর্বোধ্য নয় পরেশ। কতবারই তো তোমাকে বলেছি, দাদার সুগভীর স্নেহ আমাকে এমনই আচ্ছন্ন করে রেখেছে, আমাদের ভালোবাসা সেখানে শরতের মেঘের মতোই ভেসে বেড়ায়, তাই তার রূপ ফুটতে পারে না। পরেশ আবেগের সঙ্গে বলে উঠল, না অলকা, এ কথা আমি কিছুতেই স্বীকার করতে পারি না। আমি বলবো, আমাদের ভালোবাসা নিবিড়, নির্মল, নির্দোষ। অলকা জোরে একটা নিঃশ্বাস ফেলে বললে, কিন্তু আমি যে মুখ তুলে কথা বলতে পারি না পরেশ। যখনই ভাবি দাদা তার সমস্ত জীবনের সাধনা কল্পনা দিয়ে আমাকে একটা আদর্শ করে গড়ে তুলতে চেয়েছেন, আর আমি তোমাকে অনায়াসে ভালোবেসে চুপি চুপি তার সেই বিশ্বাসের তলার মাটি সরিয়ে দিচ্ছি, তখন আর আমি নিজেকে সামলাতে পারি না। আপনি ছোট হয়ে যাই পরেশ। পরেশ তার আয়ত দুটি চোখের অদ্ভুত দৃষ্টি অলকার মুখের উপর ফেলে আস্তে আস্তে বলল, আমিও তো তাই বলছিলাম, অবস্থাটা আস্তে আস্তে তাকে খুলে বলতে। অবশ্যই এতে মনের জোর আর সাহসের রীতিমতো দরকার, কিন্তু সে জোর আর সাহস যখন তোমার আছে, আর এভাবে ঢাক ঢাক গুড়গুড় তো ঠিক নয়। স্পষ্ট করে দাদাকে সব জানানো উচিত। অলকা এ কথায় ভেঙে পড়বার মতো হয়ে বললে, আমার মুখে সব কথা শুনে তুমি শেষে এই সাব্যস্ত করলে পরেশ? আমার মনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে তা বোঝবারও চেষ্টা করলে না। আমি বেশ বুঝতে পারছি, দাদা যদি শোনেন তার বড় আশার বোন অলকা সাধারণ মেয়েদের মতোই লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে শিখেছে, আর তাকেই নারী জীবনের সর্বস্ব ভেবে স্বীকার করে নিয়েছে, তাহলে তিনি পাগল হয়ে যাবেন। পৃথিবীর নারী জগতের উপরে তার আর কোনো শ্রদ্ধা থাকবে না। যাক, আজ আর আমি ভাবতে পারছি না। চলো, তোমাকে ওই মোড়ে নামিয়ে দিই। মোড়ের রামকৃষ্ণ মিশন আশ্রমে পরেশ আশ্রয় নিয়েছে। সেখানে সে সেবা দলের কাজকর্ম দেখাশোনা করে, আর আশ্রম থেকেই তার ভরণ পোষণ নির্বাহ হয়। বাড়ির গাড়িতে প্রফেসর সেন অলকাকে নিয়ে কলেজে যান এবং একসঙ্গেই ফেরেন বাড়িতে। তারপর জলযোগের পরে অলকা পুনরায় গাড়ি নিয়ে বেরিয়ে যায়। নিয়মিতভাবে পার্কের সামনে গাড়ি দাঁড়ায়। অলকা গাছের তলায় মাটির ঢিপিতে পরেশের পাশে বসে বাঁশির নতুন নতুন তৈরি গত শোনে, নিজেও বাজায়। ভুলচুক হলে পরেশ শুধরে দেয়।
তারপর দুজনে গাড়িতে এসে বসে। গাড়ির মধ্যে তাদের মিলন ও ভালোবাসা নিয়ে আলোচনা চলে। তারপর মোড়ের মাথায় রামকৃষ্ণ মিশন থেকে কিছুটা দূরে পরেশকে নিরালায় নামিয়ে দিয়ে বাংলোতে ফিরে যায় অলকা। সেদিন তারা পার্কে মেলামেশার পর সারনাথের উদ্দেশ্যে পাড়ি দেয়। এই কদিন পরেশ অলকার কঠিন মনটিকে কিছুটা নরম করে এনেছে। এদিনের এই দীর্ঘ পাড়ির মধ্যে পরেশের পরিকল্পনাও শেষ পর্যন্ত অলকা গ্রহণ করতে বাধ্য হয়েছে। সে কথা দিয়েছে পরেশকে, যা থাকে অদৃষ্টে আজ বাংলোয় ফিরে গিয়ে দাদার কাছে সব কথা খুলে বলবে, তার বিচারের সামনে সমর্পণ করবে নিজেকে। রাত্রির প্রথম প্রহর অতীত হয়ে গেছে, তখনও অলকা ফিরে আসেনি। প্রফেসর সেন পাঠাগারে অধ্যয়নে নিমগ্ন, কিন্তু সুনন্দার মনে শান্তি নেই। রান্না করতে করতেই কান দুটি বুঝি বাইরের দিকে তিনি পেতে রয়েছেন। কখন গাড়ির হর্ন বেজে ওঠে। ক্রমে তার ধৈর্য ভেঙে পড়ে। এত রাত তো কোনোদিন সে করেনি। রাগে সুনন্দার সর্বশরীর জ্বলতে থাকে। জ্বলন্ত উনান থেকে পাত্রটি নামিয়ে রেখে তিনি ড্রয়িং রুমে ছুটে যান। দেখেন বাড়ির কর্তা নির্বিকার চিত্তে বইয়ের পাতায় মুখ গুজে ঠায় বসে আছেন। সুনন্দার তর্জনে চমকে ওঠেন প্রফেসর সেন। বেশ মানুষ তুমি যা হোক, রাত 9টা বাজে, এখনো পর্যন্ত তার ফেরবার নাম নেই। পই পই করে বলি, সমস্ত মেয়ে অমন করে একটা অচেনা ড্রাইভারের সঙ্গে ছেড়ে দিও না। তা তুমি কি সে কথায় কান দাও? কেন, নিজেই তো বোনটিকে নিয়ে ঘুরিয়ে আনতে পারো। বই ছাড়া আর কোনো দিকে কি তোমায় নজর দিতে নেই? সুনন্দার কথা শুনে প্রফেসর সেনের মাথা গরম হয়ে উঠল। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, আহ সুনন্দা, থামো। যার তার কথা তুলে তুমি অলকাকে ছোট করতে যেও না। তুমি তো জেনেছ অলকাকে দিয়েই আমি প্রতিপন্ন করব যে নারী তার নিজের সত্তা বজায় রেখে পুরুষকে অবলম্বন না করেও স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। ফিরতে দেরি হয়েছে বলে এত উতলা হবার কি আছে? ধরো অলকা যদি আমার বোন না হয়ে ভাই হতো, তাহলে তার ফিরতে দেরি হচ্ছে কিনা দেখে রান্না ফেলে এমন করে ছুটে আসতে কি? সুনন্দা ক্রুদ্ধা হয়েই বললেন, বুদ্ধিশুদ্ধি তোমার দিনকে দিন লোপ পাচ্ছে, তাই এই কথাটা বলতে পারলে। সত্যিই তো, ও তোমার বোন বলেই এত ভয় ভাবনা আমার। শেষ পর্যন্ত যে আমাকেই জ্বলে পুড়ে মরতে হবে। বোনটি যে খুকি নয়, বিয়ে হলে একদিন ছেলের মা হতো, সে কথা তো একটিবারও ভাবো না। চিরকাল তো আর এভাবে ধিঙ্গিপনা করে ওর কাটবে না। বিয়ে হবে, সংসার ধর্ম করতে হবে। কিন্তু ওকে তুমি যা করে তুলেছ, এরপর কি কেউ এই মেয়েকে বিয়ে করতে রাজি হবে? প্রফেসর সেন চিৎকার করে উঠলেন, বিয়ে বিয়ে বিয়ে, তোমাদের মুখে তো আর কোনো কথাই নেই। মেয়ে হলেই ভেবে রেখেছ কি করে তাকে পার করতে হবে, যেন বিয়ে ছাড়া মেয়েদের আর কোনো গতিই নেই। দেখো সুনন্দা, আমি তোমাকে মিনতি করছি, এরপর তুমি আর অলকার সম্বন্ধে ওর বিয়ের কথা, ঘর সংসারের কথা তুলে আমার স্বপ্নটা ভেঙে দিও না। যে আদর্শে আমি অলকাকে গড়ে তুলছি, তাতে ওর শিক্ষিত মনে ওই বিয়ে, প্রেম, ভালোবাসা এইসব আগাছা কিছুতেই শিকড় ফেলতে পারবে না। এ কথা তুমি জেনে রেখো। দৃঢ় স্বরে প্রফেসর সেন যখন এই মন্তব্য করলেন অলকার সম্পর্কে, অলকা তার কিছুটা আগেই পা টিপে টিপে পাশের ঘরে এসে জানালার পাশে দাঁড়িয়ে দাদা বৌদির সংলাপ শুনছিল নিঃশব্দে আর নিস্তব্ধ হয়ে। প্রফেসর সেনের কথার উত্তরে সুনন্দাও মুখখানাকে কঠিন করে বললেন, থাক, আর বেশি বাচালি করে কাজ নেই। যা রয় হয় আর সয় তাই ভালো, চিরকাল ধরে যা চলে আসছে। প্রফেসর সেন ব্যঙ্গের সুরে বললেন,
চিরকাল ধরে চলে আসছে শুধু মেয়েদের ওপর অত্যাচার, আর নতমস্তকে মেয়েদের তাই স্বীকার করে আত্মসমর্পণ। এই মাত্র এক ঋষিবাক্য পড়ছিলুম। তিনি বলছেন, প্রীতি বিশেষ বিশিষ্ট লাতার্থং কামিনী বিষয়ে পাপং ন ভবতি। এর মানে হচ্ছে, কোনো নারীর প্রতি লোভ হলে তাকে মিথ্যাচারে ভুলিয়ে ভালিয়ে আয়ত্ত করা কাজটি পুরুষের বিধিদম্ভ অধিকার, এবং এতে কোনো পাপ নেই। তোমাদের মতো মেয়েরা চিরকাল ধরেই শাস্ত্রকারদের এই ধাপ্পাবাজিটা মেনে আসছে। কিন্তু আমি বলছি, লিখে রাখো, অলকার মতো মেয়ে কখনো সহ্য করবে না, সে এর প্রতিবাদ করবেই। আমার বোন অলকা কখনোই সাধারণ স্তরের মেয়েদের মতো বিয়ে, প্রেম, ভালোবাসা নিয়ে মাথা টাথা ঘামাবে না। অন্তরাল থেকে দাদার কথা শুনতে শুনতে অলকার সারা মুখ প্রদীপ্ত হতে থাকে। পথের পরিকল্পনা, যুক্তি সংকল্প সবই নস্যাৎ করে উত্তেজিতভাবে সে ঘরের মধ্যে প্রবেশ করে দাদার পায়ের কাছে বসে পড়ে আবেগের সঙ্গে বলে উঠল, হ্যাঁ দাদা, আমি তোমার স্বপ্ন সফল করব। বিয়ে আমি করব না দাদা। প্রেম ভালোবাসার মোহে আমি কখনো আদর্শ হারাবো না। দু হাতে অলকাকে তুলে উল্লাসের সুরে প্রফেসর সেন বললেন, শুনছ সুনন্দা, শুনছ অলকার কথা? শোনো, ভালো করে শোনো। সুনন্দা কিন্তু কথাটাতে কোনো রকম গুরুত্ব না দিয়ে শ্লেষের সুরেই উত্তর করলেন, ঢের শুনেছি, কিন্তু আমিও বলে রাখছি, মেয়েরা চিরকালই মেয়ে। বয়সের ধর্মের কাছে হার না মেনে সংসারে কেউ ভুয়ো জেদ নিয়ে টিকে থাকতে পারে না। তোমরা ভাই বোনেতেও এই কথাটা জেনে রেখো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই সুনন্দা ঝড়ের মতো বেরিয়ে গেলেন ঘর থেকে। পরদিন বিকেলে পার্কের সেই মাটির ঢিপির উপর বসে পরেশ সাগ্রহে প্রতীক্ষা করছিল অলকার। কালকের কথা মতো অলকা তার দাদাকে সব কথা বলে তার অন্তরের প্রার্থনা জানাবে। তার ফলে স্নেহ যে জয়ী হবে সে সম্বন্ধে পরেশ নিঃসন্দেহ। আজ বাসিতেও তার মন লিপ্ত হতে চাইছে না, আকুল আগ্রহে প্রতীক্ষা করছে কখন আসে অলকা, হেসে শুনিয়ে দেয় তার সাফল্যের কথা। কিন্তু দূর থেকে অলকার চেহারা দেখেই চমকে উঠল পরেশ। এ কি চেহারা দেখছে অলকার? কে বলবে এ সেই হাস্যমুখী প্রাণচঞ্চলা আনন্দময়ী মেয়েটি? আজ যেন সে নিরতিশয় গম্ভীর হয়ে আগের আকৃতি খোলসের মতো ত্যাগ করেছে। এ যেন গম্ভীর মূর্তি কোনো শিক্ষয়িত্রী। নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল পরেশ। অলকার প্রতি পদক্ষেপ যেন তার অন্তরের দ্বারে সশব্দে আঘাত করতে লাগল। ধীরে ধীরে পরেশের পাশে এসে বসল অলকা, অন্যান্য দিনের মতোই। কিছুক্ষণ কারো মুখে কথা নেই। অলকাই নিস্তব্ধতা ভঙ্গ করে বলল, না, আমি পারলুম না পরেশ, তুমি আমাকে মুক্তি দাও। কাল আমি দাদার এক অপূর্ব রূপ দেখেছি, আর সেই সঙ্গেই শুনেছি আমার সম্বন্ধে যে কল্পনাকে তিনি সত্যের মতো আঁকড়ে ধরে আছেন তাকে বাস্তব করাই হবে আমার একমাত্র সাধনা। আমাদের প্রেম এখানেই ব্যর্থ। এই পর্যন্ত বলেই সে বৌদির সঙ্গে দাদার বিতর্কের কথা সব খুলে বলল। পরেশ স্থির হয়েই শুনে গেল, কোনো প্রতিবাদ করল না, একটি কথাও বলল না। অলকা পুনরায় বলতে লাগল, এখন বুঝতে পারছ দাদার স্বপ্নের প্রতিবন্ধক তুমি। সে স্বপ্নকে কখনোই সফল করতে পারবো না তুমি যদি কাছে থাকো। মনে করো অলকা মরে গেছে, তুমি আর আমার সামনে এসো না পরেশ, আমাকে ভুলে যাও। পরেশ তথাপি নীরব,
তার মুখে একটিও কথা নেই। অলকা দেখল পরেশের সেই অপূর্ব দুটি চোখ শিশিরসিক্ত স্থলপদ্মের মতো অপরূপ হয়ে উঠেছে। গাঢ় স্বরে অলকা জিজ্ঞাসা করল, তুমি চুপ করে আছো কেন পরেশ? কিছু বললে না তো? কথা কও, বলো, আমাকে তুমি সত্যি মুক্তি দিলে? বলো, দাদার স্বপ্ন সত্য করতে আমাকে আর মোহের মধ্যে টানবে না। পরেশ তবুও নীরব, একইভাবে শুধু চেয়ে রইল অলকার দিকে। নিস্তেজ ভাবহীন দৃষ্টি, যেন প্রাণহীন কোনো প্রতিমূর্তির চোখ। একটু পরেই তার নিথর দেহখানি হঠাৎ মোচড় দিয়ে উঠল। তারপর ধীরে ধীরে পা দুটি ফেলতে ফেলতে মাথাটি নিচু করে সামনের দিকে এগিয়ে চলল পরেশ। অলকার অন্তরটি যেন হাহাকার করে উঠল, চোখ দুটো সেই সঙ্গে ছলছলিয়ে এলো। আর্ত কণ্ঠে সে বলল, পরেশ, তুমি এমনি এমনি চলে যাচ্ছ? আমাকে কিছু বলবে না? একটু থেমে আরো একবার অলকার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে পরেশ আস্তে আস্তে বলল, কি আর বলবো অলকা, চেষ্টা করব তোমাকে ভুলে যেতে, কিন্তু যদি না পারি আমাকে ক্ষমা করো তুমি। প্রিয়তমের এই স্বল্প কটি কথা অলকাকে তৃপ্তি দিল না। সে যেন আরো অভিভূত হয়ে পড়ল। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল দাদার পদতলে বসে তার করা সেই স্বীকৃতি। অলকার শিক্ষাদীপ্ত চিত্ত অমনি দৃঢ় হয়ে উঠল। সেও নিজেকে শক্ত করে শুধু একটিবার পরিপূর্ণ দৃষ্টিতে পরেশের দিকে তাকাল। পরেশ তখন টলতে টলতে পরিচিত পথ ধরে এগিয়ে চলেছে। অলকার ইচ্ছে হলো আরো একবার তাকে ডাকে, কিন্তু তখনই নিজেকে সামলে নিয়ে সামনের গাছটাকে আঁকড়ে ধরল। ভাই বোনের খাওয়া হয়ে গেছে। অলকা কলেজ যাবার জন্য তার বই খাতা গোছাচ্ছে। এদিকে সুনন্দা স্বামীর পায়ের কাছে হেঁট হয়ে বসে জুতার ফিতে বেঁধে দিচ্ছেন। প্রফেসর সেন হাসতে হাসতে বললেন, তোমার এ অভ্যেস গেল না দেখছি। আচ্ছা, আমি তো কোনোদিন তোমাকে ডাকিনি, বলিনি যে আমার জুতোয় ফিতে বেঁধে দাও, কিন্তু তুমি যেন ঘড়ির কাঁটাটির মতো এগিয়ে আসো। সুনন্দা হাতের কাজ করতে করতেই বললেন, সত্যি ঘড়ির কাঁটার মতন চলবার শিক্ষাই আমরা পেয়েছিলুম মা ঠাকুরমাদের কাছে। আমরা কি শিখেছি শুনবে? সংসারের কাজ করা, স্বামীর সেবা পরিচর্যায় এগিয়ে যাওয়া, এইসব হচ্ছে মেয়েদের ধর্ম। দুঃখ এই, তোমরা ভাবো এইসব হচ্ছে দাসীপনার মতো নিচু কাজ। বিয়ের পর বউ হয়ে স্বামীর সংসারে সেঁধুনো মানেই জেলখানায় ঢুকে চিরজীবনের মতো বন্দী হওয়া। কিন্তু জানো তো, আমরা এসব কথা শুনে মনে মনে হাসি আর ভাবি, দাসী বনাম দেবী বলে গর্ব করবার যদি কিছু থাকে সে আমাদেরই মধ্যে। একদিকে আমরা বিনিমাইনের দাসী, আর একদিকে মহিয়সী দেবী। এমনই সময়ে অলকা তার বইয়ের বোঝা নিয়ে ঘরে ঢুকল। বইগুলো টেবিলের উপর রেখে সে বাহারি ঝাউপাতায় বাঁধা গোলাপ ফুলের একটি স্তবক নিয়ে এগিয়ে এলো দাদার কাছে। তারপর সেটি তার কোটের বোতামের গর্তে পরিয়ে দিল। প্রফেসর সেন অমনি মৃদু হেসে বলে উঠলেন, এই দেখো সুনন্দা, তুমিও মেয়ে, অলকাও মেয়ে, কিন্তু তুমি আমার জুতোয় ফিতে বেঁধে দিয়ে নিজেকে ছোট করছো, আর অলকা আমার বাটন হলে টাটকা ফুলের গুঁচি বেঁধে দিয়ে কেমন আনন্দটা দিলে। সুনন্দা কিছুমাত্র অপ্রতিভ না হয়ে সহজ কণ্ঠেই কথাটার উত্তর দিলেন, আমার এসব ছোটখাটো নিচু কাজ নিয়ে তুমিই বা মাথা ঘামাচ্ছ কেন? তোমাদের তো অনেক বড় বড় কাজ আছে, তাই নিয়েই ভাবো না। বিয়ে করতে যাবার সময় মনে নেই মায়ের কাছে বলে গিয়েছিলে
দাসী আনতে যাচ্ছি। তা সেই কথা মনে ভেবে চুপ করে থাকো দেখি। অলকা মুচকে হেসে বলল, বৌদির সঙ্গে ওসব কথা নিয়ে কিছুতেই বেড়ে উঠবে না দাদা। সংসারের বিশ্ববিদ্যালয় থেকে বৌদি আমাদের রায়চাঁদ প্রেমচাঁদ স্কলারশিপ পেয়েছে জেনো। প্রফেসর সেন হঠাৎ ঘড়ির দিকে চেয়ে বললেন, কলেজের সময় হয়ে গেছে অলকা, গাড়িতে গিয়ে বসো। বইগুলি টেবিলের থেকে নিয়ে অলকা গটগট করে বেরিয়ে গেটের কাছে এসে দেখল মোটর দাঁড়িয়ে আছে। অলকাকে দেখে সোফিয়ার তার স্থান থেকে তাড়াতাড়ি নেমে এসে গাড়ির দরজা খুলে দিল। অলকা চেয়ে দেখল আগের প্রৌঢ় সোফিয়ারের স্থলে এক তরুণ যুবককে বহাল করা হয়েছে। লোকটির পরিচ্ছদ অনেকটা পাঞ্জাবিদের মতো, ঢিলা পায়জামা, পাঞ্জাবির উপরে জহরকুট, মাথায় পাগড়ি, চোখে নীল চশমা। বয়স দুর্বোধ্য হলেও যুবক বলে মনে হয়। মাথার অনেকখানি নিচু করে সে গাড়ির দরজা খুলে দিয়েই তার সিটে গিয়ে বসল। কিন্তু তার বসবার ভঙ্গিটি দেখেই অলকার বুকখানা ছাঁত করে উঠল। চোখ দুটো বিস্ফারিত করে অলকা সামনের দিকে এগিয়ে গেল। লোকটিও সেই সময় পাশের দিকে তাকাতেই সব রহস্য প্রকাশ হয়ে গেল। অলকা চমকে উঠে চাপা গলায় বললে, পরেশ, তুমি? তেমনি মাথা নিচু করেই পরেশ বলল, তোমাকে ভুলতে পারলুম না অলকা, আমাকে ক্ষমা করো। অলকার মুখের কথা বন্ধ হয়ে গেল। কি বলবে ভেবে স্থির করতে পারল না। বিহ্বলভাবে চেয়ে রইল এই অদ্ভুত ছেলেটির দিকে। এমনই সময়ে প্রফেসর সেন পেছন থেকে বললেন, হো, তোমাকে বলা হয়নি অলকা, কোম্পানির সেই ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়েছে, তার জায়গায় এই প্রেম সিংকে বহাল করা হয়েছে। ছেলেটি খুব স্মার্ট আর বিহেভিয়ারও খুব ভালো। অলকা আবার চমকে উঠল। প্রেম সিংহের দিকে চোখ রেখে দাদার পেছনে পেছনে গাড়িতে গিয়ে বসল। পরে ওরফে প্রেম সিং গাড়িতে স্টার্ট দিল। গাড়ির মধ্যে বসে অলকা শুধু ভাবতে লাগলো পরেশের কথা, এই আশ্চর্য প্রেমিক পুরুষটির কথা। সে যে মোটর চালানো বিদ্যাতেও অভ্যস্ত, তাই প্রেমের পথে পাড়ি দেবার উদ্দেশ্যে ড্রাইভারের বৃত্তি এবং ছদ্মনাম ধারণ করেছে, এবং এই পথে কি সার্থকতা যে সে লাভ করবে, গাড়িতে দাদার পাশে বসে এই সব কথাই ভাবতে লাগলো অলকা। সহসা তার চিন্তার সূত্র ছিঁড়ে গেল প্রফেসর সেনের কথায়। আজ বেরুবার সময়ে সুনন্দার চোখা চোখা কথাগুলো বোধহয় বিদ্বান প্রফেসরের জ্ঞানগর্ভ মনে কিছুটা আঘাত করেছিল। এতক্ষণ তিনি মনে মনে তারই একটা সমাধান করছিলেন হয়তো। কিন্তু তাতে কৃতকার্য না হয়ে হঠাৎ পার্শ্ব প্রবিষ্টা অলকাকে জিজ্ঞাসা করলেন, সুনন্দার কথা শুনে তোমার কি মনে হয় অলকা? সংসারে জড়িয়ে পড়ে কেনা দাসীর মতো স্বামী আর পরিজনদের পরিচর্যাটাই কি নারী জীবনের চরম সার্থকতা? অলকা প্রশ্নটা শুনেই চমকে উঠল। তার কারণ সামনের সিটেই এমন একটি লোক বসে আছে, এই কথাটার সঙ্গে তার স্বার্থ সম্বন্ধ নিবিড় হয়ে আছে। কাজেই সেও অলকার মুখে এই কথার উত্তর শোনবার জন্য নিশ্চয়ই কান দুটো খাড়া করে রেখেছে। অগত্যা অলকা এখানে পরশময়ীপদী নীতি গ্রহণ করে মৃদু স্বরে জানাল, বৌদির তাই ধারণা। কিন্তু অলকার দুর্ভাগ্য, প্রফেসর সেন তার এই উত্তর শুনে খুশি হতে পারলেন না। বেশ একটা আগ্রহের সুরেই বললেন, তোমার কি ধারণা তাই তো জানতে চাইছি, তুমিই বলো। সংসার ধর্ম মানেই বিবাহ করে সর্বতোভাবে স্বামীর বশ্যতা স্বীকার করা? এই সুনন্দা যা করছে, দেখছো তো, চাকরের অভাব গায়ে মাখে না, নিজেই এগিয়ে এসে নিজ কাজেও হাত লাগাতে তার লজ্জা বা ঘৃণা নেই। এটা কি তুমি সমর্থন করো?
তুমিও কি বিয়ে করে সুনন্দার মতো সুখে থাকতে চাও? এভাবে জীবনযাত্রার কি সমর্থন করো? জবাব দাও অলোকা। প্রশ্ন শুনেই অলোকার মাথা ঘুরে যায়। কি জবাব দেবে সে? চোখের দৃষ্টি প্রখর করে সামনের দিকে চাইতেই বুঝতে পারে ছদ্মবেশী পরেশ উৎকর্ণ হয়ে আছে তার জবাব শুনবার জন্য। দাদার আদর্শের দিকে চেয়ে কালই যাকে সে প্রত্যাখ্যান করেছে, আজ সেই দাদাই জিজ্ঞাসা করছেন অলোকার কি ধারণা বিবাহ সম্বন্ধে, সে কি চায়। পারে কি অলোকা এই পরম সংকটস্থলে তার চরম জবাব দিতে? অলোকাকে নীরব দেখে প্রফেসর সেন অসহিষ্ণুভাবে বলে উঠলেন, চুপ করে রইলে কেন অলোকা? বলো, জবাব দাও। কোনটা শ্রেয়? নিজের দিকে চেয়ে নিজের শিক্ষিত মন আর সংস্কারমুক্ত প্রবৃত্তিকে উপলব্ধি করেই তুমি বলো অলোকা, তুমি কি পছন্দ করো? সেই গতানুগতিক ধারায় একজন পুরুষকে বিবাহ করে তাকে সুখী করবার উদ্দেশ্যে নিজের সুখ, স্বাধীনতা, স্বচ্ছন্দতা, স্বাতন্ত্র্য, ইচ্ছা সব আত্মসাৎ করে দিয়ে সুনন্দার মতো নিজেকে বিলিয়ে দেওয়া, নাকি? প্রফেসর সেনের জটিল প্রশ্নটি এমনই স্থানে এসে পড়েছে যে তার কি উত্তর দেবে অলোকা ভেবেই পায় না। তার মাথার ভিতরটা যেন দপদপ করতে থাকে। সে তখন আর নিজেকে সামলাতে না পেরে ভেঙে পড়ার মতো হয়ে আর্তস্বরে বলে ওঠে, উহ দাদা। কথার সঙ্গে সঙ্গেই পেছনের গদির ওপর এলিয়ে পড়ল অলোকা। গাড়িও ঠিক এই সময়ে কলেজের সামনে এসে খ্যাঁচ করে একটা শব্দ তুলে থেমে গেল। প্রফেসর সেন চমকে উঠে বললেন, কি হলো? কি হলো অলোকা? তোমার কি শরীর খারাপ করছে? অলোকা ধীরে ধীরে চোখ দুটো মেলে দাদার পানে চেয়ে ক্লিষ্ট কণ্ঠে বলল, হ্যাঁ, আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। ভারী একটা অস্বস্তি বোধ করছি দাদা। প্রফেসর সেন বললেন, তাহলে তোমার আজ ক্লাসে গিয়ে কাজ নেই, তুমি বরং বাড়িতে ফিরে যাও। অলোকা কোনো কথা বলল না, চুপ করে রইল। প্রফেসর সেন গাড়ি থেকে নেমে অলোকার মাথায় হাত বুলাতে বুলাতেই নতুন সোফিয়ারকে বললেন, খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে একে বাংলোয় নিয়ে যাও, যেন জার্ক না লাগে। অলোকার দিকে চেয়ে বললেন, বাড়িতে গিয়েই শুয়ে পড়ো, পড়াশোনা আজ সব বন্ধ। পরেশ গাড়িতে স্টার্ট দিল। গাড়ির দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে প্রফেসর সেন গেটের ভেতরে গেলেন। ধীরে ধীরে গাড়ি চলেছে। সামনের সিট থেকে সেই অবস্থায় ভেতরের দিকে চেয়ে পরেশ জিজ্ঞাসা করল, বাড়িতে নিয়ে যাব না একটু ঘুরে? উত্তেজিত কণ্ঠে অলোকা উত্তর করল, যেখানে তোমার খুশি তুমি নিয়ে যাও। আমার ইচ্ছার কোনো দাম নেই, চালাও, জোরে চালাও, খুব জোরে, ফুল ফোর্সে, যেখানে তোমার ইচ্ছে। প্রফেসর সেন সেদিন একটা পিরিয়ড আগেই কলেজ থেকে বেরিয়ে এলেন এবং একখানা টাঙায় বাংলোয় ফিরলেন। অসময়ে তাকে একলা টাঙায় ফিরতে দেখে সুনন্দা তাড়াতাড়ি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, টাঙায় এলে যে, অলোকা কোথায়? গাড়ির কি হলো? পত্নীর প্রশ্ন শুনে প্রফেসর সেন আকাশ থেকে পড়লেন। নিজের মাথাটিও সত্য সত্যই ঘুরে যাওয়ায় পড়ে যাচ্ছিলেন। সুনন্দা তীরের বেগে ছুটে এসে দু হাতে তাকে ধরে আরাম কেদারায় শুইয়ে দিলেন। বুদ্ধিমতী সুনন্দা কোনো প্রশ্ন এই সময় না তুলে স্বামীর মাথায় ঠান্ডা জল দিয়ে পাখার বাতাস করতে লাগলেন। খানিক পরে সুনন্দা সবই শুনলেন, কিন্তু তিনিও সেই শ্রেণীর মেয়ে নন যে নিজের সুচিন্তিত অকল্যাণ আজ সত্য সত্যই আকস্মিকভাবে এসে গেছে বলে
এই চরম সংকটের সময়ও স্বামীকে আঘাত দেবেন বা অলকার উদ্দেশ্যে কোনো প্রখর বাক্য বাণ নিক্ষেপ করবেন। তিনি স্বামীকে যুক্তি দিলেন। ভেলুপুরা থানার ইন্সপেক্টর যখন তার বিশিষ্ট বন্ধু, তাকেই সব কথাটা বলে অলকার সন্ধানের ব্যবস্থা করো। নিজের মাথা গরম করে ছোটাছুটিতে কোনো ফল হবে না। প্রফেসর সেন সেই যুক্তি নিলেন। বহু সন্ধানেও অবশিষ্ট দিনটুকুর মধ্যে প্রফেসর সেনের গাড়ি বা অলকার কোনো সন্ধান পাওয়া গেল না। বিকেলের দিকে তিনিও স্থির থাকতে পারলেন না। সুনন্দার নিষেধ অগ্রাহ্য করে সম্ভবমতো সমস্ত স্থানে বৃথা ঘোরাঘুরি করলেন। সে রাত্রিতে রান্নার পাট বন্ধই রইল। সুনন্দা স্বামীকে বৈকালের চাটুকুও পান করাতে পারেননি বহু চেষ্টা করেও। সারা রাত্রি স্বামী স্ত্রী অভুক্ত রইলেন। নিদ্রাও তাদের চক্ষু স্পর্শ করতে পারল না। প্রত্যুষে সুনন্দার চিৎকারে প্রফেসর সেন শয্যায় উঠে বসলেন। ভোরের দিকে সবেমাত্র তার চোখ দুটির পাতা তন্দ্রায় জড়িয়ে এসেছিল। সুনন্দা বললেন, "হোগো, গ্যারেজে মোটরখানা রয়েছে দেখে এলুম।" রাত্রিবাস পরেই প্রফেসর সেন সিঁড়ি ভেঙে নিচের গ্যারেজে ছুটলেন। সুনন্দাও সতর্ক দৃষ্টি স্বামীর দিকে নিবদ্ধ করে তার সঙ্গে সঙ্গেই ছুটছিলেন। হ্যাঁ, সত্যিই তো, গ্যারেজে মোটরখানা যথাযথভাবেই রয়েছে। প্রফেসর সেনের সমস্ত দেহটা মন্থিত করে একটা আর্তস্বর শশিয়ে উঠল। জানো সুনন্দা, কালও কলেজের সামনে মোটরখানার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে অলকার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। সেই আমার অলকা। উহ! কথাটা শেষ করে মোটরের সেই স্থানটির দিকে যেখানে অলকা এলিয়ে পড়েছিল সেখানে তাকাতেই প্রফেসর সেনের চোখ দুটি অস্বাভাবিক রকমে প্রখর হয়ে উঠল। সেই দৃষ্টিতে দেখতে পেলেন তিনি ঘামে ভরা একখানা চিঠি, সেখানে সেফটি পিন দিয়ে আসনের ঝালরের সঙ্গে আটকানো রয়েছে। কম্পিত হাতখানি বাড়িয়ে দিলেন তিনি চিঠিখানা তুলে নিতে। পেছন থেকে সুনন্দা জিজ্ঞাসা করল, "চিঠি?" প্রফেসর সেন বিকৃত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ। তখনও প্রফেসর সেনের হাত কাঁপছে ঠকঠক করে। সেই অবস্থায় খামটা ছিঁড়ে কণ্ঠে রীতিমতো জোর দিয়ে দিয়ে তিনি পড়তে লাগলেন, "দাদা, আজ বুঝতে পেরেছি বৌদির কথাটাই ঠিক। বয়সের ধর্মকে উপেক্ষা করে তুমি আমাকে গড়তে গিয়ে বড্ড ভুল করেছিলে। আমাকেই তার প্রায়শ্চিত্ত করতে হলো। পরেশ নামে একটি ছেলেকে এই বয়সের ধর্মেই ভালোবেসেও তোমার মুখ চেয়ে তাকে প্রত্যাখ্যান করতে চেয়েছিল, কিন্তু সেই ছেলেটি এরপর ছদ্মবেশে ছদ্ম নামে প্রেম সিং হয়ে মোটর ড্রাইভ করতে আসে। অগত্যা নিরুপায় হয়ে তাকেই আশ্রয় করে আমাকে পাড়ি দিতে হলো ভাবি জীবনের অনিশ্চিত পথে। পাথেও এখানে বয়সেরই ধর্ম। বৌদিকে বলো, যদি কুল পাই তাকেই আদর্শ করে নীড় বাঁধব। অভাগিনী বোনটিকে তুমি ভুল না বুঝে মনে মনে ক্ষমা করো দাদা। তোমাদের অলকা। চিঠিখানা পড়েই সজোরে দলা পাকিয়ে দুমড়ে মুড়ে দূরে নিক্ষেপ করে প্রফেসর সেন পাগলের মতো হো হো করে হেসে উঠলেন। পরক্ষণেই গ্যারেজটি মুখরিত হয়ে উঠল তার কণ্ঠস্বরে, Awake, awake! Ring the alarm bell! Murder and treason! Banquet and tonal bend! Awake! প্রফেসর সেন কি পাগল হয়ে গেলেন? সুনন্দা ছুটে এসে দু হাতে স্বামীকে জড়িয়ে ধরে বললেন,
চুপ করো, ঘরে চলো। প্রফেসর উদ্ভ্রান্তের মতো চঞ্চল দৃষ্টিতে পত্নীর মুখের দিকে চেয়ে পুনরায় হেসে উঠলেন হো হো করে। তারপরেই বিকৃত কণ্ঠে বললেন, বয়সের ধর্ম সুনন্দা, বয়সের ধর্ম। শুনছিলেন সাহিত্যিক মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প ভাই বোন অবলম্বনে বয়সের ধর্ম। গল্প পাঠে আমি রিয়া। পরবর্তী গল্প শোনার জন্য গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।